আজকে আমরা শুরু করছি একাদশ শ্রেণীর শ্বসন চ্যাপ্টার। শ্বসন, এই শ্বসন চ্যাপ্টার থেকে একটা গুরুত্বপূর্ণ পর্যায় শ্বসনের, মূলত সবাত শ্বসনের একটা পর্যায় গ্লাইকোলাইসিস। আমরা এই গ্লাইকোলাইসিসটা আজকে বুঝব। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা আমরা বুঝব। তোমরা জানো শ্বসন কি? শ্বসন একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, যেখানে কোষে যে মুখ্য বস্তু, শ্বসন বস্তু মূলত গ্লুকোজ জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ গ্লুকোজ জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। শ্বসন তোমরা জানো দুভাবে হয়, সম্পন্ন হয়। একটা হচ্ছে সবাত শ্বসন, অবাত শ্বসন। এছাড়া একটা প্রক্রিয়া হয় সন্ধান। আমরা ও বিষয়ে যাচ্ছি না, আমরা গ্লাইকোলাইসিস বিষয়টাতে আসছি। তাহলে গ্লাইকোলাইসিস হচ্ছে কোষীয় শ্বসন পদ্ধতির প্রথম ধাপ বা প্রথম পর্যায়। এই প্রারম্ভিক পর্যায়ে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না, অর্থাৎ এটা হচ্ছে অক্সিজেন নিরপেক্ষ। অক্সিজেন নিরপেক্ষ। সেই জন্য আমরা সবাত শ্বসন হোক আর অবাত শ্বসন হোক বা সন্ধান হোক, এই তিনটিরই সাধারণ পর্যায় হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসকে আমরা ইএমপি পথ নামেও চিনি। ইএমপি পথ। কেন ইএমপি পথ বলি? তিনজন বিজ্ঞানী গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হচ্ছে আবিষ্কারক, সেই জন্য তাদের নাম অনুসারে একে বলা হয় ইএমপি পথ। তিনজন বিজ্ঞানীকে এমবডেন, মেয়ারহফ আর পার্নেস পাথওয়ে বা ইএমপি পথ। এই তিনজন বিজ্ঞানী ইএমপি পথ। তাহলে গ্লাইকোলাইসিসের অপর নাম কি হলো? ইএমপি পথ। তাহলে গ্লাইকোলাইসিস বিষয়টায় কি হয় আমরা জেনে নিই। তাহলে গ্লাইকোলাইসিস একটা হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় প্রাথমিক পর্যায় বা প্রারম্ভিক পর্যায়, যেখানে কোষের সাইটোপ্লাজমে উপস্থিত বিভিন্ন উৎসেচকের সাহায্যে গ্লুকোজ শ্বসন বস্তু যেহেতু গ্লুকোজ, তাই গ্লুকোজ জারিত হয়ে কি তৈরি হয়? 2 অণু পাইরুভিক অ্যাসিড। এছাড়া আর কি আমরা পাই? 2 অণু এটিপি পাই। আর কি পাই? 2 অণু এটিপি পাই। আর কি পাই? 2 অণু কি পাই? NADH প্লাস H+, আর পাই 2 অণু H2O জল। তাহলে যেটা কোষীয় জৈব রাসায়নিক প্রক্রিয়া, যেখানে কোষের সাইটোপ্লাজমে উপস্থিত বিভিন্ন উৎসেচকের সাহায্যে আমাদের শ্বসন বস্তু গ্লুকোজ জারিত হয়ে কি হয়? ধীরে ধীরে আংশিকভাবে জারিত হয়, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে। আর কি পাই আমরা? 2 অণু এটিপি পাই, 2 অণু NADH প্লাস H+ পাই, আর 2 অণু জল পাই। সেই প্রক্রিয়াকে আমরা বলবো গ্লাইকোলাইসিস। কী বলবো? গ্লাইকোলাইসিস। এবার এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাকে আমরা ছকের মাধ্যমে শিখব। যেহেতু তোমাদের পরীক্ষার সময় এই ছকটাই আসে, তাই ছকের সাহায্যেই আমরা পড়ব। ঠিক আছে? আর এটিপির হিসাবটা আমরা পরে করব। আগে আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা আমরা দেখি, পর্যায়টা কীভাবে সম্পন্ন হয়। তাহলে এই গ্লাইকোলাইসিস পদ্ধতি কোথায় সম্পন্ন হয়? তাহলে বলো, কোষের সাইটোপ্লাজমের মধ্যে সম্পন্ন হয়। ঠিক আছে? এবার আমরা প্রথমে কি দেখি যে 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ, যেহেতু প্রারম্ভিক শ্বসন বস্তুকে গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ, এটা প্রথমে
শক্তির সাহায্যে, অর্থাৎ এটিপি ব্যয় হয় এখানে এটিপির সাহায্যে। তাহলে এখানে এটিপি ব্যয় হলে কি হবে, এটিপি ভাঙবে, এই শক্তিটা ব্যয় করছে, করে কি হবে, এডিপি তৈরি হবে। ঠিক আছে, একে বলা হয় ফসফরিক ভবন, অর্থাৎ গ্লুকোজের সঙ্গে ফসফেট যুক্ত হচ্ছে। কোথা থেকে ফসফেটটা পাচ্ছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে একটা ফসফেট পাচ্ছে, তার ফলে কী হয়, এটিপি কিসে কনভার্ট হচ্ছে, এডিপিতে। ঠিক আছে, তাহলে প্রথম ফসফরিক ভবন, এখানে এটিপির ব্যবহার হচ্ছে, আর এখানে উৎসেচকটা যেটা লাগে তা হচ্ছে হেক্সোকাইনেজ। তোমাদের উৎসেচকের শ্রেণীবিন্যাস যখন পড়িয়েছিলাম, বুঝিয়েছিলাম, তখন এই উৎসেচকগুলোর নাম তোমরা জেনেছ। তাহলে ফসফেট যুক্ত হয়ে গেলে কি হবে, গ্লুকোজ 6 ফসফেট। ঠিক আছে, তাহলে এর সংক্ষেপে কী লিখব, 6 কার্বন ফসফেট যুক্ত 6 ফসফেট। এবার গ্লুকোজ থেকে 6 ফসফেট থেকে একদম একই রকম হুবহু গঠন, একই রকম গ্লুকোজ থেকে যেহেতু আইসোমারেজ তোমরা নাম শুনছো, আইসোমারেজ উৎসেচকের সাহায্যে, আইসোমার মানে কি সমান গঠন বিশিষ্ট গ্লুকোজ থেকে তৈরি হয় ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে আমরা এর ক্ষেত্রে লিখব যে 6 কার্বন ফসফেট ফ্রুক্টোজ, আর এখানে উৎসেচকটা লিখব কি, ফসফো হেক্সো আইসোমারেজ, যেহেতু এটা কি সমান, গ্লুকোজ আর ফ্রুক্টোজের গঠন একই, ওই জন্য আইসোমারেজ। ঠিক আছে, এখানে একটা মৌল, ধাতব মৌল সাহায্য করে, ম্যাগনেসিয়াম, এই বিক্রিয়ার সাহায্য। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে এবার আসবো আমরা, বলো কিসে আসবো, ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট, অর্থাৎ 20 ফসফেট। এখানে হচ্ছে এটিপি ব্যয় হয়, তাহলে এটিপি খরচা হচ্ছে, তাহলে এডিপি একই রকম হবে, এডিপি হবে। আর এখানে যে উৎসেচক লাগে ফসফোফ্রুক্টোকাইনেজ, এখানে হেক্সোকাইনেজ, এখানে ফসফোফ্রুক্টোকাইনেজ উৎসেচক। তাহলে এখানে দেখো একটা এটিপি ব্যয় হলো, এখানে একটা এটিপি ব্যয় হলো, এখানে এটিপি ব্যয় হচ্ছে, এখানেও এটিপি ব্যয় হচ্ছে। ঠিক আছে, এটিপি ব্যয় হচ্ছে। ফ্রুক্টোজ 6 ফসফেট কনভার্সন হয়, আর এখানে তোমরা গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেটে উভয়মুখী বিক্রিয়া দেখাতে পারো, এখানে দুদিকে হতে পারে। এখান থেকে দুদিকে দুটো ভাগ হয়ে যাচ্ছে, পারস্পরিক রূপান্তর, 6 কার্বন ভাগ হয়ে যাচ্ছে 3 কার্বন করে। একদিকে দেখো 3 কার্বন, এদিকে 3 কার্বন ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে গ্লিসারaldehyde 3 ফসফেট। তাহলে 3টে কার্বন এই একদিকে, আর একটা 3টে কার্বন একদিকে, এসে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট বা ডিএইচএপি আমরা বলতে পারি, ডিএইচএপি। এটাও 3 কার্বন বিশিষ্ট, এটা 2 অণু, এটা 2 অণু তৈরি হচ্ছে, এও 3 কার্বন বিশিষ্ট, এখানে উৎসেচকটা যেটা করছে হচ্ছে অ্যালডোলেজ। এই গ্লিসারaldehyde 3 ফসফেট আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট নিজেদের মধ্যে পারস্পরিক রূপান্তর হতে পারে। ঠিক আছে, নিজেদের মধ্যে রূপান্তর হতে পারে, যেহেতু 3 কার্বন বিশিষ্ট। এরপরে এই গ্লিসারaldehyde 3 ফসফেট থেকে তৈরি হয় 1,3 ফসফো
গ্লিসারেট বা গ্লিসারেটকে আমরা গ্লিসারিক অ্যাসিড বলতে পারি। ফসফো গ্লিসারেট লিখছি সংক্ষেপে, গ্লিসারেট মানে গ্লিসারিক অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট। এখানে উৎসেচক হচ্ছে যেটা হচ্ছে গ্লিসারাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ। কি উৎসেচক? তাহলে এই নামটা লিখবো আমরা, এর উপর বিক্রিয়া করছে, তাহলে উৎসেচক আমি লিখব, শুধু লিখলাম ডিহাইড্রোজিনেজ জিনেজ। তো তার নামের আগে যোগ করবো কি, এর আগে কি যোগ করবো? গ্লিসারলডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ। ঠিক আছে, ডিহাইড্রোজিনেজ। এখানে কি হয়, এনএডি, কোষের মধ্যে এনএডি পুরো নাম তোমরা জানো, এনএডি প্লাস, সেখান থেকে তৈরি হয় NaDH প্লাস H প্লাস। এখানে কী হয়, ফসফরিক ভবন হচ্ছে প্লাস, ফসফেট যুক্ত হচ্ছে প্লাস, কী হচ্ছে বলো, এখানে কী হচ্ছে বলো, জারণ হচ্ছে। কী হচ্ছে এখানে? জারণ ঘটছে প্লাস ফসফরিক ভবন ঘটছে, মানে ফসফেট যুক্ত হচ্ছে। 1,3-ফসফোগ্লিসারাইড থেকে এখানে তৈরি হয় 3-ফসফোগ্লিসারেট, মানে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারেট। এখানে এটিপি উৎপন্ন হয়, অর্থাৎ এখানে এডিপি থেকে তৈরি হয় এটিপি থেকে উৎপন্ন হয়। উৎসেচকের নাম কি? ফসফোগ্লিসারেট কাইনেজ, ফসফোগ্লিসারেট কাইনেজ, ফসফোগ্লিসারেট কাইনেজ। এখানে ম্যাগনেসিয়াম আয়নও সাহায্য করে, তাহলে 3-ফসফোগ্লিসারেট যেখানে তৈরি হলো, এখানে প্রথম সাবস্ট্রেট নির্ভর এটিপি সংশ্লেষ, তাহলে এখানে এটিপি উৎপাদন হচ্ছে, সাবস্ট্রেট নির্ভর এটিপি উৎপাদন। 3-ফসফোগ্লিসারেট থেকে চলে আসছে 2-ফসফোগ্লিসারেট, মানে গ্লিসারিক অ্যাসিড। এখানে ফসফোগ্লিসারোমিউটেজ, বুঝতে পারলাম নাকি? ফসফোগ্লিসারোমিউটেজ, তাহলে ফসফোগ্লিসারোমিউটেজ উৎসেচক, মিউটেজ। ঠিক আছে, 2-ফসফোগ্লিসারেট যখন তৈরি হলো, এর সঙ্গে উৎসেচক এনোলেজ আর ম্যাগনেসিয়ামের আয়নের সাহায্যে, এনোলেজ আর তার সঙ্গে ম্যাগনেসিয়াম আয়ন, এখানে কী হয়, জল বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ জল উৎপাদন হচ্ছে, 2 অণু জল উৎপন্ন হচ্ছে। কী হয়, ফসফো এনল পাইরুভেট তৈরি হচ্ছে, ফসফেনল পাইরুভেট তৈরি হচ্ছে। এরপরে ফসফেনল পাইরুভেট তৈরি হচ্ছে 2 অণু, বলো কী হবে, পাইরুভেট, অর্থাৎ পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভেট। এটা 3 কার্বন বিশিষ্ট, অবশ্যই 3 কার্বন বিশিষ্ট। আর এখানেও এটিপি তৈরি হয়, এডিপি থেকে কি তৈরি হয়, এটিপি থেকে এটিপি তৈরি হয়, এটাও কিন্তু এটিপি উৎপাদন, এটা সাবস্ট্রেট নির্ভর এটিপি উৎপাদন। প্রথম সাবস্ট্রেট নির্ভর, দ্বিতীয় সাবস্ট্রেট নির্ভর এটিপি উৎপাদন। আর এখানে হচ্ছে উৎসেচক আমাদের পাইরুভেট কাইনেজ। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কী হলো, 2 অণু পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট তৈরি হলো। এখানে একটা বিষয় দেখো, তাহলে গ্লুকোজ থেকে প্রথমে গ্লুকোজ 6-ফসফেট, সেখান থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, দুটো ভাগে ভাগ হলো, একটা গ্লিসারলডিহাইড 3-ফসফেট আর ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট। গ্লিসারলডিহাইড 3-ফসফেট থেকে 1,3-বিসফসফোগ্লিসারেট, সেখানে 3-ফসফোগ্লিসারেট, 2-ফসফোগ্লিসারেট, ফসফেনল পাইরুভিক অ্যাসিড। এখানে দেখো এটিপি উৎপাদন হচ্ছে কত, এখানে 2 অণু এটিপি উৎপন্ন হয়, 2 এটিপি, এখানে 2 এটিপি উৎপন্ন হয়, মানে 4 অণু এখানে তৈরি হয়ে গেল, 4 অণু। আর ব্যয় হচ্ছে এখানে 1 অণু, এখানে হচ্ছে 1 অণু। তাহলে মোট উৎপন্ন হয়েছিল 4 অণু এটিপি, ব্যয় হয়ে গেল 2 অণু এটিপি, তাহলে মোট নিট পাচ্ছি আমরা 2 এটিপি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সরাসরি আমরা 2 অণু এটিপি আমরা পাই। কিন্তু এখানে একটা দেখো,
এখানে যে জারণ হচ্ছে NAD থেকে NADH হচ্ছে, এই NADH পরবর্তীকালে ইলেকট্রন পরিবহন তন্ত্রের মাধ্যমে 2 × 3 6 ATP উৎপাদন করবে। তাহলে মোট আমরা গাইগোলিস প্রক্রিয়ার সাহায্যে আমরা 8 অণু এটিপি পাবো। সরাসরি কত পাচ্ছি? 2 অণু। পরবর্তীকালে আমরা পাবো ইলেকট্রন পরিবহন তন্ত্রের মাধ্যমে 6 অণু এটিপি। ঠিক আছে, অর্থাৎ এটাকে চেক বলবো, চেক। এই যে শক্তি উৎপাদনটা এটিপিটা, এটা চেকের মতো। চেক মানে তোমরা জানো ব্যাংকের চেক, এটা ব্যাংকে গিয়ে ভাঙাতে হবে। ব্যাংকটা কোথায়? ইলেকট্রন পরিবহন তন্ত্র। তাহলে এই NADH কিন্তু আমরা এখন গাইগোলিস প্রক্রিয়া সরাসরি পাচ্ছি না, পরবর্তীকালে পাবো। কখন? ওই ব্যাংকে যেতে হবে। ব্যাংক মানে কি বলো? ব্যাংক মানে কি হচ্ছে ইলেকট্রন পরিবহন তন্ত্র, ETS, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই ETS মাধ্যমেই কিন্তু 6 অণু এটিপি তৈরি হবে। ঠিক আছে, একটা আইডিয়া হলো যে গাইগোলিস প্রক্রিয়া আমরা ক অণু সরাসরি এটিপি পাই? 2 অণু। উৎপন্ন হয় কিন্তু কত? 4 অণু সরাসরি। তার মধ্যে 2 অণু ব্যয় হয়ে যায়, 2 অণু ব্যয়। তাহলে নিট আমরা পাচ্ছি 2 অণু। আর NADH প্লাস H+ থেকে আমরা ইলেকট্রন পরিবহন তন্ত্রের মাধ্যমে পরবর্তীকালে আমরা 6 অণু এটিপি পাবো। ঠিক আছে, এটা তোমরা বোঝো এবং মুখস্থ করো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক।